এই সাত সকালে আমার ঘরে কি তোর? আমার ঘুমের ফায়দা উঠাতে এসছিস? কৌশিকের আহেন প্রশ্নেই তোবা বাকরুদ্ধ হয়ে পড়ল। চোখের আকার ধারণ করলো বৃহৎ, যেন ঠুস করে মণি দুটো চোখ থেকে বেরিয়ে আসবে। তোবা অবাক সুরে বলল, কি সব বাজে বাজে কথা? ফায়দা উঠাবো মানে? মানেটা আমার চেয়ে ভালো তুই জানিস। এসছিস তো আমার উচ্চের ধরন করতে, তাই তুই এখানে সেখানে ছুঁয়ে দিচ্ছিলি। পুরুষ মানুষের ইজ্জত আবার কেউ কিভাবে হরণ করে? যত সব আজগুবি কথা। আমি তো শুধু দেখতে এসেছিলাম। উফ জান, এত লুকোচুরি কেন? দেখতে চাইলে সোজা আমাকে বলবি। তোর জন্য এই ঘর, এই বাড়ি, আমার জীবন, আমার মন, এমনকি আমার এই দেহটা উন্মুক্ত। যদিও ভেবেছিলাম এসব দেখা দেখি বিয়ের পর করব, কিন্তু তুই চাইলে আমি এখনো দেখাতে রাজি। বল, দেখাবো? কৌশিকের লাগাম ছাড়া কথা শুনে লজ্জায় গুটিয়ে গেল তোবা। মিনিটের ব্যবধানে দুই গাল লাল হয়ে এলো, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল তোবা। দুই হাতে কৌশিকের বুকে ধাক্কা দিয়ে বলল, সরুন তো, গরম লাগছে আমার। সে কি, মাঝে তো 1 ফুটে দূরত্ব বজায় রেখেছে, তাহলে গরম লাগছে কিভাবে? জানি না, সরুন। এক প্রকার ধাক্কা দিয়ে কৌশিককে সরিয়ে দিল তোবা। উঠে বসে দুই হাতে গাল চেপে ধরল। গাল দুটো কেমন গরম হয়ে গেছে। কৌশিক মাথার নিচে দুই হাত গুজে দিয়ে ঠোঁট কামড়ে হাসছে। তোবাকে হাঁসফাঁস করতে দেখে হাসতে হাসতে বলল, রিল্যাক্স, আর মজা করবো না। এবার বল, এই সাত সকালে আমার কাছে কি চাই? চাইলেই কি দিবেন? তোর কোনো চাওয়া অপূর্ণ রেখেছি আমি? তুই চাইলে এই চানটাও তোর হাতে তুলে দিতে প্রস্তুত। একবার বলেই দেখ। তোবা যেন সুযোগ পেয়ে গেল, দম করে উঠে দাঁড়ালো। দুই হাত বুকে আড়াআড়ি ভাঁজ করে মুখ ফুলিয়ে বলল, রাইমা আপু এসেছে। আসতেই পারে, এ তোর ফুপুর বাড়ি। বাড়িটা তার ফুপুর হলেও ফুপুর জন্য তো আর আসেনি, এসেছে ফুপুর ছেলের জন্য। এক বুক আক্রোশ নিয়ে নাক ফুলিয়ে কথাগুলো বলল তোবা। কৌশিকের সমতল হৃদয় এবার বেজায় কুঁচকে গেল। তোদের মেয়েদের ছলাকলা বোঝা বড় তাই সোজা কথা বেঁচিয়ে বেঁচিয়ে বিনুনে কাঁথিস। সরাসরি বলতো কাহিনী কি? বেশ সোজা ভাষায় বলেছি, বাড়িতে রাইমা আপু এসেছে, সে আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু আপনি তাকে একদম পাত্তা দেবেন না, কোনো কথাও বলবেন না। মোট কথা তাকে পুরোপুরি ইগনোর করবেন আপনি। আর আমার এটাই চাওয়া। কৌশিক অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, এত প্যাচের প্রয়োজন নেই, সরাসরি বল তুই জেলাসিল করছিস। এনিওয়ে, আমি এমনিতেও বাড়িতে বেশিক্ষণ থাকবো না, খেয়ে বের হব। এত সাত সকালে কোথায় যাবেন? কৌশিকের চলন্ত পা জোড়া থেমে গেল। ঘুরে তোবার মুখোমুখি হয়ে দাঁড়ালো। সামান্য ঝুঁকে নিচু কণ্ঠে বলল, বউয়ের মতো আচরণ করছিস কেন? কই, আমি তো এমনিই জানতে চাইলাম। তোবাকে ঘাবড়াতে দেখে হাসল কৌশিক। মাথা ঝুঁকিয়ে রেখে জবাব দিল, খুব দরকারি কাজ আছে, বাট তাড়াতাড়ি ফিরবো, প্রমিস। এটুকু বলে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। তোবাদের স্কুল মাঠের একদম পেছন দিকে একটা বিশাল বড় বটগাছ আছে। 100 বছর পুরনো গাছটা একাই মাঠের অর্ধেক দখল করে নিয়েছে। গাছের ছায়ায় বসার জন্য নিচে গোল করে সিমেন্ট বালুর প্লাস্টার করা। রবিন সেখানে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। ছেলেটা ব্যাকুল চোখে এদিক ওদিক চাইছে আর ঘড়িতে বারে বারে সময় দেখছে। সময়টা এখন সকাল 10টা বেজে 5 মিনিট। তোবা তো ঠিক 10টায় চলে আসার কথা। এক বুক ধৈর্য নিয়ে অপেক্ষা করছে ছেলেটা। কৌশিক ভার্সিটির বাইরে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় একটা ছেলে এসে খবর দিল, বন্ধু, মালটা চলে এসেছে। কৌশিক অর্ধেক চা খেয়েছে মাত্র। রবিন এসে গেছে শুনে সঙ্গে সঙ্গে কাপটা রেখে দিল। বিলটা মিটিয়ে দোকানের পেছন থেকে একটা মোটা হকি স্টিক বের করলো। এরপর শার্টের হাতা গোটাতে গোটাতে পা বাড়ালো বটতলার দিকে। সঙ্গে আছে কৌশিকের 2 বন্ধু ফারাজ আর রামিম। সেই সাথে নীরবও যোগ দিয়েছে। বটতলার কাছাকাছি আসতেই আচমকা কৌশিকের পায়ের গতি কমে এলো। গম্ভীর মুখশ্রী আরো বেশি গম্ভীর রূপ ধারণ করলো। বটতলায় বসে আছে অল্প বয়সী একটা ছেলে। ফর্মাল সাজে বেশ পরিপাটি হয়ে এসছে ছেলেটা, তবে বয়স নিতান্তই কম। দেখে মনে হচ্ছে দাড়িটাও সবে উঠতে শুরু করেছে। কৌশিক তো ভেবেছিল রবিন নামক ছেলেটা ও সমবয়সী বা 2-1 বছরের ছোট হবে, কিন্তু এ তো দুধের শিশু। শেষে কিনা নিজের যে অর্ধেক বয়সী ছেলের সাথে মারপিট করতে হবে, সেটাও আবার প্রেম ভালোবাসা নিয়ে। এটা কি দৃষ্টিকটু লাগবে না? কৌশিকের ভাবনার মাঝেই পেছন থেকে নীরব চেঁচিয়ে উঠল, আরে এত রবিন, মানে আমার বন্ধু, মানে আমাদের ক্লাসে পড়ে, মানে নতুন এসেছে, মানে। আচমকা ঘাড় ঘুরিয়ে কটমট দৃষ্টিতে তাকালো কৌশিক। ওর এমন ভয়ঙ্কর চাহনি দেখে নীরবের কথা মাঝ পথেই আটকে গেল। কিন্তু নীরব দমই গেল না।
তার ভেতরের ভাই সত্তা জেগে উঠল। সবাইকে উপেক্ষা করে দৌড়ে চলে গেল রবিনের কাছে। ছেলেটা বসে পেছনের পুকুরের দিকে তাকিয়েছিল। আচমকা ওর কলার ধরে টেনে তুলে দুম করে নাক বরাবর ঘুষি বসিয়ে দিল নীরব। হঠাৎ আক্রমণে হকচকিয়ে গেল রবিন। মৃদু আর্তনাদ করে নাক চেপে ধরল। নীরবের আহিন কাণ্ডে কপাল চাপড়ালো ফারাজ আর রামিম। দুজন দৌড়ে গিয়ে নীরবকে দূরে সরালো, কিন্তু ছেলেটাকে ধরে রাখতে পারছে না। তেড়ে গিয়ে বলছে, শালা, সাহস কত বড় আমার বোনকে বিরক্ত করে। তোর কলিজায় আমি মরিস ডলে দেব। আয় কাছে আয়। নীরবের ওভার অ্যাক্টিং দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। হাতের হকি স্টিকটা পাশেই ফেলে দিল। এত ছোট একটা ছেলের সাথে মারপিট ঠিক শোভা পাচ্ছে না, ওর জন্য তো ধমকই যথেষ্ট। ভাবতে ভাবতে এগিয়ে গেল কৌশিক। নাক চেপে ধরে কাঁপতে থাকা রবিনকে ইশারায় গাছের গোড়ায় বসতে বলল। রবিন চুপচাপ গিয়ে বসলো। নাকটা ধরে মৃদু আর্তনাদ করতে করতে বলল, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে তো তুবার আসার কথা ছিল, তাহলে আপনারা কারা? রবিনের মুখে দুবার নাম শুনে মাথায় দপ করে আগুন জ্বলে উঠল কৌশিকের। শান্ত মেজাজটা মুহূর্তে অশান্ত হয়ে গেল। চোখ দুটো লাল হয়ে সে রাগের আভাস দিল। কৌশিক 2 হাত মুষ্টিবদ্ধ করে যথাসম্ভব রাগ চেপে কড়া ভাষায় বলল, বয়স কম তোমার, এর জন্য বুঝতে সময় লাগছে। লিসেন, এত কিছু বুঝতে হবে না, শুধু দুবার থেকে 10 হাত দূরে থাকবে। মাইন্ডেড? কিন্তু কেন? আমি কেন ওর থেকে দূরে থাকবো? আমি তুবাকে ভালোবাসি। এই পর্যায়ে কৌশিক নিজের মেজাজ হারালো। আচমকা রবিনের কলার চেপে ধরল। চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে যেন। রবিনের কলার ঝাঁকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, একদম জানে মেরে ফেলবো, এখানে মেরে পুঁতে রেখে দেব। এই চোখ দিয়ে দ্বিতীয়বার দুবার দিকে তাকালে চোখে গরম সীসা ঠেলে দেব। তোমাকে ভালোবাসার অধিকার আমি কাউকে দিইনি। কৌশিকের হুঙ্কার শুনে রবিন ভয় পেয়ে গেল। বটগাছের ছায়ার তলে দাঁড়িয়েও ছেলেটা কুলকুল করে ঘামছে। বুকের ভেতর এক সাগর ভয় চেপে রেখে রবিন সাহস নিয়ে প্রশ্ন করল, আপনি তুবার জন্য আমার উপর টর্চার করছেন কেন? কে আপনি? আপনি কি তুবার ভাই, নাকি ওর ভাড়া করা গুন্ডা? রবিনের মুখে দুবার ভাই সম্বোধন শুনে কপালে 3-4টে ভাঁজ পড়ল কৌশিকের। বোঝাই যাচ্ছে প্রশ্নটা তার একদম পছন্দ হয়নি। এমন সময় পাশ থেকে নীরব চেঁচিয়ে উঠল, ওই শালা, ভাইয়া তোবার ভাই হতে যাবে কেন? তোবার ভাই আমি, ওর এক এবং একমাত্র ভাই। রবিন এক পলক নীরবের দিকে তাকালো, এরপর নজর সরিয়ে কৌশিকের দিকে তাকালো। ছেলেটার চোখে এখনো কৌতূহল, কণ্ঠে জানা তীব্র আকাঙ্ক্ষা। আর আপনি? তুবা কে হয় আপনার? আচমকা কৌশিকের রাগটা পড়ে গেল যেন। কেমন যেন শান্ত নদীর মতো শীতল হয়ে গেল। রবিনের কলা ছেড়ে দিয়ে গাছের গোড়ায় বসে পড়ল কৌশিক। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, তুবা, এ তো আমার জান, আমার লাইফ লাইন, আমার বেঁচে থাকার কারণ, আমার জীবনের খুশি। রবিনের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। মন ভাঙার ব্যথা লুকাতে মাথা নিচু করে নিল ছেলেটা। নিজে নিজেই বিড়বিড় করে আওড়ালো, তার মানে এই সেই যার কথা তুবা বলতো আমাকে? আমি ভেবেছিলাম মিথ্যা বলছে, কিন্তু না, এখন তো দেখছি তুবার সব কথাই সত্যি। মন খারাপ করে মাথা নিচু করে নেওয়া রবিনের দিকে এক পলক তাকালো কৌশিক। এরপর নজর গেল নীরবের দিকে। কৌশিক কিছুক্ষণ নীরবের মুখের দিকে তাকিয়ে রইল। এরপর হুট করে বলে উঠল, মন খারাপ করো না ছোট ভাই, তুবা তোমার জন্য নয়, শুধু তুমি কেন, আমি ব্যতীত তুবা আর কারোর জন্য নয়। তবে তোমাকে আমি একটা বেটার অপশন দিতে পারি। তোমার বেস্ট ফ্রেন্ড আছে রিমি, মেয়েটা অনেক ভালো, সাথে সুন্দরীয়। তুমি চাইলে ওর উপর ট্রাই করতে পারো। সাহায্য লাগলে বলো, আমি হেল্প করব। আপন ভাইয়ের মুখ থেকে এমন ভয়ানক কথা শুনে জোরে সোরে কেসে উঠল নীরব। কাশতে কাশতে কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম। এখন কৌশিকের সঙ্গ দেওয়ার জন্য নীরবের খুব আফসোস হচ্ছে। শেষে কিনা সে নিজের পায়ে নিজেই কুড়াল মারল। নীরবের মাথা হ্যাং হয়ে গেছে। অজানা ভয়ে মনটা শিউরে শিউরে উঠছে। এই রবিন ববিন তুবাকে ছেড়ে রিমির পেছনে লাগলে তো নীরবের রাতের ঘুম হারাম হয়ে যাবে। যদি কোনোভাবে রিমিকে পটিয়ে ফেলে তখন? শঙ্কা মিশ্রিত চোখে একবার কৌশিকের দিকে তাকালো নীরব। কৌশিক বটগাছের শেকড়ের উপর বসে চুমুকে চুমুকে সফট ড্রিঙ্কস পেটে চালান করছে। এই মুহূর্তে এখানে ওরা 2 ভাই ব্যতীত আর কেউ নেই। বাকিদের বহু আগে কৌশিক বিদায় করে দিয়েছে। নীরব ভয় ভয় মনে এগিয়ে এলো। শান্ত ভঙ্গিতে কৌশিকের পাশে বসলো। ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করলো, ভাইয়া, তুমি ওই মফিসটাকে ছেড়ে দিলে কেন? ওর হাত পা ভেঙে হসপিটালে পাঠানো উচিত ছিল। কোন অপরাধে? কৌশিকের ভাবলেশীন উত্তর। নীরব একটু অবাক হলো। অবাক কণ্ঠেই বলল, সে কি? ওর অপরাধ কি তোমার অজানা? ওই শালা তোবাকে বিরক্ত করছিল।
তাহলে তো সবার আগে তোর শাস্তি প্রাপ্য। কৌশিকের শেষোক্ত কথা শুনে থমকে গেল নীরব, হতভম্ব নজরে তাকালো। ততক্ষণে কৌশিকের খাওয়া শেষ। ক্যানটা পাশের ডোবায় ছুঁড়ে মেরে নীরবের দিকে ঘুরল কৌশিক। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি যেন তখন বলছিলে? আরে এটা তো রবিন, মানে তোর বন্ধু, মানে তোর সাথে একই ক্লাসে পড়ে, ইত্যাদি ইত্যাদি। এটুকু বলেই শক্ত চোখে তাকালো কৌশিক। গলার কণ্ঠ গম্ভীর হলো। তুই উপস্থিত থাকতে তোর বন্ধু তোপাকে পটানোর চেষ্টা করছিল, এই কথা তুই আমাকে জানাস নি। এটা তোর প্রথম অপরাধ। আমি তো জানতাম না ভাই। সশরীরে উপস্থিত থেকেও তুই এটা জানিস না, এটা তোর আরেকটা অপরাধ। দুটো ভয়ানক অপরাধ করেছিস তুই, শাস্তি তো রবিনের আগে তোর প্রাপ্য। নীরব বেশ বুঝতে পারছে কৌশিকের কথার মানে, আর বুঝতে পারছে বলেই মন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নীরব দুই হাত জোর করে অনুনয় সুরে বলল, মাফ করো ভাই, অনেক বড় ভুল হয়ে গেছে। এমন ভুল আর কোনোদিনও হবে না। প্লিজ রিমিকে রেহাই দাও। রিমি বাদে যার পেছনে খুশি ওকে লাগিয়ে দাও, কিন্তু প্লিজ রিমি না। কেন? অরিমের সাথে প্রেম করলে তোর সমস্যা কি? সমস্যা আছে, রিমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার একটা দায়িত্ব আছে তো। কিন্তু আমি তো তোদের কখনো বেস্ট ফ্রেন্ডের মতো বিহেভ করতে দেখি না। সামনাসামনি হলে তো দুজনে শুধুই ঝগড়া করিস। ঝগড়াই তো ভালোবাসা ভাই। কৌশিক বাঁকা চোখে তাকালো। নীরব জিভে কামড় দিয়ে তড়িঘড়ি করে বলল, না মানে বন্ধু তো, বন্ধুদের মধ্যে তো ভালোবাসা থাকবেই, তাই না? কৌশিক বাঁকা হাসলো। নীরবের সকল আগুতে মিনতি উপেক্ষা করে উঠে দাঁড়ালো। চোখে সানগ্লাস লাগাতে লাগাতে বলল, বাইরে চল। রাইমা আজকে থেকে গেছে কৌশিকদের বাড়িতেই। সকালে ওর বাবা মা এসেছিল ভাগ্নে ভাগ্নিকে দেখতে। যদিও মৌমিতার দেখা পেলেও কৌশিকের দর্শন তার পায়নি। এরপর মেয়েকে রেখে তারা চলে গেছেন। রাইমা জেদ ধরেছে 2 দিন থাকবে এখানে। কৌশিক বাড়ি ফিরেছে ঠিক দুপুরে। এরপর থেকে ঘরেই আছে। রাইমা অনেক চেষ্টা করেছে কৌশিকের সাথে একান্তে দেখা করার, কিন্তু বরাবরই তার প্রচেষ্টা বিফলে গেছে। হয়তোবা তাকে ডেকে নিয়ে বসার ঘরে বসিয়ে রাখছে, তো কখনো রিয়া এসে গল্প জুড়ে দিচ্ছে। এভাবে টিপটিপ করে সন্ধে নেমে এলো। বাড়ির রমণীরা রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাচ্ছেন। বসার ঘরে বাচ্চারা সবাই মিলে আড্ডার আসর বসিয়েছে। কনকচাপা বেগম এক বাটি গরম গরম মুচমুচে বড়া ভাজা বাচ্চাদের সামনে রাখলেন। মুহূর্তে সবাই হুমড়ি খেয়ে পড়ল বড়াগুলোর ওপর। তুবা তো 3-4টে একসাথে মুখে পুরে নিয়েছে। এবার 2 গাল ফুলিয়ে চিবিয়ে যাচ্ছে। বাচ্চাদের এমন ছেলে মানুষই দেখে হাসলেন কনকচাপা। এরপর দোতলার দিকে চিন্তিত নয়নে তাকিয়ে বলল, কৌশিক নিচে নামছে না কেন? ভাইয়ের কালকে গুরুত্বপূর্ণ ক্লাস আছে বড় মা, সেই পড়ায় রেডি করতে গড়ে আছে। আমাকে বলেছে ভাইয়াকে কেউ না ডাকতে, সময় হলে সে নিজেই নিচে নেমে আসবে। বড়া চিবোতে চিবোতে জবাব দিল নীরব। কনকচাপা বেগম তৎক্ষণাৎ রান্নাঘরে ছুটলেন। মিনিটের ব্যবধানে ট্রেতে করে একটা হাফ প্লেটে কিছু বড়া এবং 1 গ্লাস ধোয়া ওঠা গরম কফি নিয়ে আসলেন। এরপর সেগুলো টেবিলে রেখে বাচ্চাদের উদ্দেশ্যে বললেন, কেউ একজন গিয়ে কৌশিকের ঘরে দিয়াই তো। ছেলেটা আমার একটানা পড়লে মাথা ব্যথা করে, তখন ওর আবার কফি লাগে। সারাদিন শেষে রাইমা এবার মুখ্যম সুযোগ পেল। হুট করে দাঁড়িয়ে আগে ভাগে ট্রেটা হাতে তুলে নিল। মাথা নিচু করে মিনমিন করে বলল, ফুপি আমি নিয়ে যাই, সবাই তো খাচ্ছে এখানে। কনকচাপা বেগম হাসলেন। রাইমার মাথায় হাত বুলিয়ে দিয়ে রান্নাঘরে ছুটলেন। এখনও রাতের খাবার তৈরি করা বাকি। রাইমা সম্মতি পেয়ে হাসি মুখে ট্রেটা নিয়ে পা বাড়ালো দোতলার দিকে। ইতিমধ্যে দুবার গলায় বড়াগুলো আটকে গেছে। 2 গাল ভর্তি জীবনও বড়া নিয়ে মুখ ফুলিয়ে আছে। না পারছে গিলতে, আর না পারছে মুখে রাখতে। সুস্বাদু বড়াগুলো এই মুহূর্তে বিশ্রী তেতো মনে হচ্ছে। তুবা মুখ ফুলিয়ে উঠে দাঁড়ালো। রাইমার পেছন পেছন সেও ছুটল দোতলায়। কৌশিক খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসেছিল। হাতে তার একাডেমিক বই, এছাড়াও আশেপাশে আরও কিছু বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে ঘরে রাইমার আগমন ঘটল। রাইমা দরজার সামনে এসে মিষ্টি কণ্ঠে অনুমতি চাইল। ভেতরে আসবো কৌশিক ভাই? মেয়েলি কণ্ঠটা কানে এসে বাড়ি খেতে কৌশিকের মনোযোগ বই থেকে সরে গেল। সে স্বভাবতই গম্ভীর কণ্ঠে জবাব দিল। কাম। রাইমা মাথা নিচু করে ঘরে ঢুকলো। লজ্জায় আড়ষ্ট হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মাথা নিচু রেখে কৌশিকের সামনে ট্রেটা রাখলো। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে আঙ্গুলে ওড়না পেঁচাতে পেঁচাতে কৌশিকের দিকে চাইল। কিন্তু এ কি, যার জন্য রাইমার এত লাজ লজ্জা প্রদর্শন, সেই মানুষটা নির্বিকার কেন? একবার ফিরেও চাইছে না। রাইমা অসন্তুষ্ট হলো। কিছু বলতে মুখ খুলবে এমন সময় হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল তোবা।
হাতে এক গাদা বইপত্র। এই অসময়ে আচমকা তুবার আগমন রাইমার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল। সে অবাক চোখে তাকালো। সেই নজরকে পাত্তা না দিয়ে সোজা কৌশিকের মুখোমুখি হয়ে বিছানায় পা মুড়িয়ে বসলো তোবা। বুকে জড়িয়ে রাখা বইগুলো বিছানায় ফেলে আর চোখে কৌশিকের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনার। অর্থাৎ কৌশিক আগে থেকেই তোবার দিকে তাকিয়েছিল। নজরে নজর মিলতেই তোবা চোরের মতো দৃষ্টি লুকালো। নিজের সঙ্গে আনা বইগুলো নাড়াচাড়া করতে করতে বলল, আমার একটা ম্যাথ বুঝতে সমস্যা হচ্ছে, একটু বুঝিয়ে দিন তো। কৌশিক কোনো জবাব দেওয়ার আগেই রাইমা জবাব দিল, এটা কোনো ভদ্রতা হলো তুবা? একজনের ঘরে বিনা অনুমতিতে ঢুকে পড়লে, নকটা পর্যন্ত করলে না। তাছাড়া তুমি জানো কৌশিক ভাই আজ ব্যস্ত আছে, তবুও তার কাছে পড়তে এসেছো? তোবা এক পলক কৌশিকের দিকে তাকালো। সে নির্বিকার, ভাবলেশীন ভঙ্গিতে বসে আছে। দুই হাত বুকে আড়াআড়ি ভাবে ভাঁজ করা। অর্থাৎ কৌশিক বোঝাচ্ছে, ঝগড়াঝাটি তোরাই কর, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। কৌশিকের এমন গা ছাড়া ভাব দেখে মনে মনে রুষ্ট হলো তোবা। ভেতরে ভেতরে রাগে ফুঁসে উঠল। সামনে ট্রে থেকে কৌশিকের জন্য আনা কফির কাপটা হাতে তুলে নিল। তাতে ছোট্ট 2-3 চুমুক দিয়ে গলাটা ভিজিয়ে নিল তোবা। এরপর রাইমার দিকে ফিরে স্পষ্ট ভাষায় জবাব দিল, প্রথমত, এটা আমার বাড়ি আপু। আমি এ বাড়ি যেখানে খুশি অনায়াসে যেতে পারি। আমি কোনো গেস্ট নই যে অনুমতি লাগবে। তাছাড়া এই ঘরে আসতে আমার নক বা পারমিশন লাগে না। এই ঘরের দরজা আমার জন্য সব সময় উন্মুক্ত। আর রইল কৌশিক ভাইয়ের ব্যস্ততার কথা, তিনি যতই ব্যস্ত থাকুক, সময় আমি ঠিক বের করে নিতে জানি। তোবার এমন কাটকাট জবাবে রাইমা অপমান বোধ করলো ভীষণ। তার উপর তোবাকে কৌশিকের জন্য আনা কফি খেতে দেখে রাগও হলো। নিজের পক্ষে সাহায্য চাইতে কৌশিকের দিকে করুণ দৃষ্টিতে তাকালো, কিন্তু কৌশিক একবারের জন্য রাইমার দিকে ফিরেও তাকায়নি। সে শুরু থেকে মনোযোগ দিয়ে তোবাকে দেখছে। এতে রাইমার মনে ভীষণ আঘাত লাগলো। আঘাতে জর্জরিত হৃদয় নিয়ে চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। এত অপমানের পরেও কি সেখানে আর থাকা যায়? তোবা এক পলক তাকালো দরজার দিকে। রাইমাকে মন খারাপ করে চলে যেতে দেখে তোবারও খারাপ লাগছে, কিন্তু তাতে কি? মেয়েটা এসেছে তো তোবার সতীন হতে। ওকে এখনই বাধা না দিলে এই মেয়েটাই ভবিষ্যতে তোবার জীবনের কাঁটা হয়ে দাঁড়াবে। ভাবতে ভাবতে আনমনে মুখ ভ্যাংচালে তোবা। এরপর ঘাড় ঘোরাতে চোখাচোখি হলো কৌশিকের সাথে। কৌশিক সঙ্গে সঙ্গে তোবার হাত থেকে কফির কাপটা নিয়ে নিল। তাতে বড়সড় একটা চুমুক বসিয়ে তৃপ্তিতে চোখ বন্ধ করলো, যেন অতি সুস্বাদু কিছু তার মুখ দখল করে নিয়েছে। পরম তৃপ্তি নিয়ে ঢোক গিলে কৌশিক বলল, বাহ, বেশ মজা তো। আজ কফিটা একটু বেশি মজা লাগছে। বিনিময়ে তোবা জবাব না দিয়ে রাগের চোখে তাকালো শুধু। কিন্তু কৌশিকের মধ্যে তাতে কোনো পরিবর্তন আসলো না। সে পূর্বের ন্যায় আওড়ালো, তোর ঠোঁটে কি মধুর খনি আছে? একটু ঠোঁট ছোঁয়া দিয়ে পুরো কাপটা সহ মিষ্টি হয়ে গেছে। কাছে হয়তো যান, একটু চেক করে দেখি। তোবা ফুঁসে উঠে পেছন থেকে নেইল কাটারের ছোট্ট চাকু বের করলো। সেটা কৌশিকের দিকে তাক করে বলল, দেখেছেন এটা কি? তোর কি আমাকে কানা মনে হয়? একদম কথা ঘোরাবেন না। আমি বলেছিলাম রায়মাপুর থেকে দূরে থাকবেন। কৌশিক ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। কফির কাপটা পাশের টেবিলে রেখে দিল। এরপর খাটের সাথে আয়েশি ভঙ্গিতে হেলান দিয়ে বসে জবাব দিল, তোর কথা রাখতে সারাদিন ঘরে ছিলাম। পর আর মিথ্যে অজুহাত দেখে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। আর কি চাস? আমি তো আর নিচে থেকে কারোর সাথে কথা বলতে যাইনি। রাইমা পায়ে হেঁটে আমার ঘরে এসছে। কৌশিকের ব্যাখ্যায় তোমার মন গড়ল না একটুও, বরং অকাজের ছোট্ট চাকুটা আরো একটু এগিয়ে ধরে বলল, অত কিছু জানি না আমি। ওই আপুকে আপনার আশেপাশে দেখলে আমার হিংসে হয়। আমি সহ্য করতে পারি না, রাগে আমার শরীর জ্বলে। আপনি খবরদার ওনার সাথে একদম কথা বলবেন না। যদি কথা বলি তাহলে কি হবে? এটা আপনার পেটে ঢুকিয়ে দিলে কেমন হবে? এই 2 ইঞ্চি মাপের ধারবিহীন ছুরি দিয়ে হুমকি দিতে দেখে পেট ফাটা হাসি পাচ্ছে কৌশিকের। কৌশিক বহু কষ্টে হাসি চাপিয়ে রাখলো। দুবার বাড়িয়ে রাখা হাতটা খপ করে ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা হ্যাচকা টানে তুবা নিজের ভারসাম্য হারালো। নরম তুলতুলে দেহটা আছড়ে পড়ল কৌশিকের বুকে। দুজনের নাক একে অপরের সাথে ছুঁই ছুঁই। কৌশিক দুষ্ট হেসে বলল, বেশি কিছু হবে না, শুধু একটু রক্ত বের হবে, এই যা। তবে তোকে একটা বেটার অপশন দিচ্ছে, বরং তুই নিজে আমার ভেতরে ঢুকে যা। ট্রাস্ট মি, আমি বেশি শান্তি পাবো। তোবার চোখ আটকে গেল কৌশিকের চোখে। বিশাল সমুদ্রের মতো স্বচ্ছ গভীর 2 চোখ। সেই চোখের দিকে তাকিয়ে তোবা খেয়ে হারালো। অবধির মতো পড়ে রইল কৌশিকের বুকে। কৌশিক মাথাটা সামান্য বামে ঝোঁকালো। তোবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই অনেক সফট আছিস জান।
একদম তুলোর মতো, ধরে মজা পায়। কৌশিকের গা হিম করা কণ্ঠস্বর শুনে শরীরে কাঁটা দিয়ে উঠল দুবার। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বইপত্র রেখেই ছুটল। পেছন থেকে কৌশিক ডেকে উঠল, আরে জান, তো রোনাটা তো নিয়ে যা, এটা ফেলে যাচ্ছিস কেন তুবা? রাত শেষে একটা মিষ্টি সকালের সূচনা। ভুইয়া মঞ্জিলের আনাচে কানাচে মম করছে সুস্বাদু খাবারের ঘ্রাণ। পেট মুচড়ে খিদে পাওয়া খাবারের ঘ্রাণে মাতাল হবে যে কেউ। ইতিমধ্যে বাড়ির কর্তারা খাবার টেবিলে এসে উপস্থিত হয়েছেন। এরপর একে একে বাচ্চারা হাজির হলো। সবাই যার যার চেয়ারে একে একে বসে পড়লো। কৌশিকও চলে এসেছে। একেবারে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়েই নিচে নেমে এসছে কৌশিক। সবার শেষে নিচে নামলো তোবা। চোখ দুটো বন্ধ করে কানার মতো গন্ধ শুকতে শুকতে আসছে, যেন খাবারের সুগন্ধের পথ ধরেই সে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। দেখার কোনো প্রয়োজন নেই। পণ্ডিতি করে চোখ বন্ধ রেখে হাওয়ায় উড়ে উড়ে আসতে গিয়ে চেয়ারের সাথে পা বেঁধে গেল। হুড়মুড়িয়ে পড়েই যাচ্ছিল। এমন সময় কৌশিক খপ করে তোবার হাতটা ধরে ফেলল। হকচকিয়ে তাকালো তোবা। সঙ্গে সঙ্গে কৌশিকের শক্ত চাহনি দেখে বিড়াল ছানার মতো মিয়ে গেল। বাধ্য মেয়ের মতো কৌশিকের পাশে চেয়ার টেনে বসলো। নাক টেনে খাবারের ঘ্রাণ নিল। পুরো টেবিল জুড়ে বাহারি খাবারের মেলা। তুবার সবচেয়ে বেশি খুশি হয়ে গেল নিজের পছন্দের বিফ বিরিয়ানি দেখে। কনকচাপা বেগমের হাতের নারকেল চিংড়ি আর বিফ বিরিয়ানি তুবার সবচেয়ে পছন্দের। এগুলো পেলে তুবা এক প্লেটের জায়গায় 2 প্লেট খাবার খেয়ে ফেলে। আনন্দে আত্মহারা তুবা হামড়ে পড়ল বিরিয়ানির ওপর। টেবিল ছড়িয়ে ছিটিয়ে নিজের প্লেটে বিরিয়ানি তুলতে লাগলো। মেয়ের এমন হকচকিতা দেখে তাওহিদ সাহেব নিচু স্বরে বললেন, আম্মা আস্তে, বড়রা আগে শুরু করো। তাওহিদ সাহেবের কথার মাঝে বাদ সাধলেন জামাল সাহেব। গম্ভীর কণ্ঠে বললেন, তাওহিদ, বারণ করো না তো, ওকে নিতে দাও। আমার আম্মু খেয়ে বাঁচলে তবে আমরা খাবো। বড় চাচুকে নিজের পক্ষে পেয়ে দাঁত কেলিয়ে হাসল তুবা। ময়না বেগম অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়লেন। তার মতে বাড়ির বড় কর্তার অতিরিক্ত আশকারাতেই মেয়েটা তার বাঁধন ছাড়া হয়ে যাচ্ছে। তিনি মেয়ের মাথায় ছোট্ট করে একটা চাপড় মেরে বিরিয়ানির বাটিটা হাতে তুলে নিলেন। এরপর একে একে সবার প্লেটে খাবার পরিবেশন শুরু করলেন। আজ বাড়ির রমণীদের সাথে রায়মাও খাবার সার্ভ করছে। কনকচাপা বেগম অনেকবার রায়মাকে বলেছেন সবার সাথে বসে পড়তে, কিন্তু সে বসতে নারাজ। সে নাকি আজ সবাইকে নিজ হাতে খাবার পরিবেশন করবে। সবাই শব্দটা তো একটা বাহানা মাত্র। সে মূলত চিপকে আছে কৌশিকের পেছনে। যাওয়ার আগে এটা সেটা কৌশিকের পাতে তুলে দিচ্ছে। বিরক্ত হলেও চুপচাপ খেয়ে চলেছে কৌশিক। কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কিন্তু তুবা কিছুতেই শান্ত থাকতে পারছে না। শুরুটা খুবই উৎসাহ নিয়ে হলেও এখন তার কাছে পুরো পরিবেশ অসহ্যকর লাগছে। রায়মার এত ঢং করে কৌশিকের প্লেটে খাবার তুলে দেওয়া, পেছনে ছায়ার মতো চিপকে দাঁড়িয়ে থাকা তুবার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। প্লেটে আঙুল নাড়াচাড়া করতে করতেই তুবা আর চোখে একবার কৌশিকের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে কৌশিকও তুবার দিকে তাকিয়েছে। ফলস্বরূপ চোখাচোখি হলো দুজনার। কৌশিক 2 ভ্রু উঁচিয়ে নিঃশব্দে জিজ্ঞেস করলো, কি? তুবার সঙ্গে সঙ্গে নজর সরিয়ে নিল। সেটা অভিমানে নাকি লজ্জায় জানে না তুবা। মিনিটের ব্যবধানে কৌশিক নিজের প্লেটের বড় বড় চিংড়ি দুটো তুলে তুবার প্লেটে দিয়ে দিল। এরপর খেতে খেতে রায়মাকে উদ্দেশ্য করে বলল, চিংড়ি দিও না রাইমা, আমি এখন চিংড়ি খাবো না। তাহলে মাংস দেই? কৌশিক হাত উঁচিয়ে বাধা দিল। কাট কাট কণ্ঠে জবাব দিল, আমি নিচে নিয়ে খেতে পারি, যা লাগবে আমি নিজে নিতে পারবো। কৌশিকের কড়া জবাব রায়মার মনে বেশ আঘাত করলো। মেয়েটা কত আশা নিয়েছিল কৌশিকের সেবা করবে, এই ছোট ছোট যত্নের মাধ্যমে কাছে যাওয়ার রাস্তা তৈরি করবে, দুজনের মধ্যে একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হবে। কিন্তু কৌশিক তো ওকে পাত্তাই দিচ্ছে না। শেষে একবুক মন খারাপ নিয়ে কৌশিকের পেছন থেকে সরে গেল রায়মা। তবে কৌশিকের এই পদক্ষেপ বেশ মনে ধরল দুবার। মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসলো। হাসি হাসি মুখে আবারও খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষে বাড়ির কর্তারা যার যার কাজে চলে গেছেন। বাড়ির রমণীরা টেবিল পরিষ্কার করতে ব্যস্ত। কৌশিক বেরিয়েছে একটু আগে। তার নাকি গুরুত্বপূর্ণ ক্লাস আছে আজ। মৌমিতা বের হবে আরো পরে। তবে রিয়া, নীরব আর তুবার আজ ছুটি। ওরা আজ বাড়িতেই আছে। খাওয়া শেষে বসার ঘরে সবাই মিলে আড্ডা দিচ্ছে। এমন সময় বাড়ির রমণীরাও কাজ শেষ করে বাচ্চাদের সাথে যোগ দিলেন। কনকচাপা বেগম রাইমাকে কাছে ডাকলেন। রাইমা মৌমিতার পাশে বসেছিল। কনকচাপা বেগমের ডাকে উঠে এসে তার পাশে বসল। কনকচাপা বেগম রাইমার মাথায় আদরের সহিত হাত বুলিয়ে প্রশ্ন করলেন, একটা কথা বলতো রাই, কৌশিককে তোর কেমন লাগে?
কনক চাপা বেগমের এহেন প্রশ্নে লজ্জায় মাথা নিচু করে নিল রাইমা। তবে বিস্ফোরণ ঘটল তুবার মনে। আচমকা তার বড় মার এহেন প্রশ্নে বুকটা কেঁপে উঠল তুবার। হৃৎপিণ্ডে হাতুড়ি পেটানো শুরু হলো। গোল গোল চোখে তাকালো লজ্জায় গলে পড়া রাইমার দিকে। কান সজাগ হলো উত্তর শোনার জন্য। রাইমা সময় নিয়ে লাজুক স্বরে জবাব দিল, হঠাৎ এমন প্রশ্ন কেন করছো ফুপি? ও মা, কারণ ছাড়া কি এমনি বলছি? তোকে আমার খুব ভালো লাগে। কি লক্ষ্মী একটা মেয়ে তুই। ভাবছি অচেনা অজানা কোনো মেয়ে না এনে তোকে এই বাড়ির বউ করে আনি। তুই রাজি থাকলে ভাই ভাবির সাথে কথা বলবো, কি বলিস? আচমকা বিয়ের কথা শুনে লজ্জায় কান গরম হয়ে গেল রাইমার। কোনো জবাব না দিয়ে হুড়মুড়িয়ে উঠে চলে গেল সেখান থেকে। রাইমাকে এমন লজ্জা পেয়ে মুখ লুকাতে দেখে উপস্থিত সবাই শব্দ করে হেসে উঠল। কনক চাপা বেগম হাসতে হাসতে বললেন, কি লাজুক মেয়েটা, একটুকুতেই লজ্জায় গলে যায়। এমন একটা লাজুক মিষ্টি সংসারী মেয়েই তো আমার চাওয়া। ভাবছি ভাই ভাবির সাথে কথা বলেই ফেলি, কি বলিস ছোট? ময়না বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। এমন সময় বাড়ির মেজগিনী নাইমা বেগম ডেকে উঠলেন, ভাবি, দুপুরের জন্য ফ্রিজ থেকে কি বের করব? কনক চাপা বেগম সঙ্গে সঙ্গে ছুটলেন রান্নাঘরে। পেছন পেছন ছুটলেন ময়না বেগমও। তবে রেখে গেলেন বিস্ময়ে হতভম্ব তুবাকে। কনক চাপা বেগমের কথাগুলো তুবার মস্তিষ্কে সজোরে বাড়ি খেল। অজানা ভয়ে বুক কেঁপে উঠল তুবার। এতদিন তো শুধু রাইমা কৌশিককে পছন্দ করত, কিন্তু এখন তো বিষয়টা বড়দের ইচ্ছে পর্যন্ত এগিয়ে গেছে। কনক চাপা বেগম নিজের ছেলের বউ হিসেবে রাইমাকে বেছে নিয়েছেন। এবার তো কথা এগোবে। দুই পক্ষের মতামত মিলে গেলে বিষয়টা বিয়ে পর্যন্ত চলে যাবে। তুবার কৌশিক ভাই অন্য কারো হয়ে যাবে। ভাবনাটা মনে আসতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তুবার। থরথরিয়ে কেঁপে উঠল পুরো দেহ। তুবা খেয়াল করলো ওর হাত পা সহ পুরো শরীর কাঁপছে। দেহের শক্তি ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। এসির মধ্যে বসেও কুলকুল করে ঘামছে। শ্বাস প্রশ্বাসে অস্বাভাবিক। তুবার এই অস্বাভাবিক পরিবর্তন সবার আগে চোখে পড়ল রিয়ার। রিয়া চমকে উঠে বলল, তোবা, কি হয়েছে তোর? চোখ মুখ এমন ফ্যাকাশে লাগছে কেন? তোর কি শরীর খারাপ লাগছে? রিয়ার কথা শুনে ফিরে চাইল মৌমিতা। তুবাকে অস্বাভাবিকভাবে কাঁপতে দেখে খপ করে হাতটা ধরে ফেলল। তুবা তখনও ঠকঠকিয়ে কাঁপছে। কিছু বলার জন্য ঠোঁট নাড়াচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। শুধু জোরে জোরে নিঃশ্বাস টানছে। মৌমিতার আর বুঝতে বাকি নেই কি হয়েছে। এটা প্যানিক অ্যাটাকের লক্ষণ। মৌমিতা দ্রুত তুবাকে এক হাতে আগলে ধরে উঠে দাঁড়ালো। দোতলায় নিয়ে যেতে যেতে বলল, রিয়া, জলদি জলদি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। আর হ্যাঁ, কেউ যেন তোমার কথা না জানে। রিয়া মাথা নেড়ে দৌড়ে রান্নাঘরে ছুটল। মৌমিতা আর নীরব দুজন মিলে ধরাধরি করে তুবাকে ঘরে নিয়ে গেল। সময় তখন সবে সকাল 9:30। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলছে কৌশিকদের। সামনে প্রফেসর লেকচার দিচ্ছেন, আর স্টুডেন্টরা মনোযোগ দিয়ে লেকচার শুনছে। এমন গুরুত্বপূর্ণ একটা সময়ে বিপ বিপ করে কৌশিকের ফোনটা কেঁপে উঠল। মনোযোগে ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো কৌশিক। পকেট থেকে ফোনটা বের করে যেই না কাটতে যাবে, এমন সময় তুবার নাম্বার দেখে থেমে গেল। ভ্রু কুঁচকে মাথা নিচু করে ফোনটা রিসিভ করলো। সঙ্গে সঙ্গে শোনা গেল মৌমিতার বিচলিত কণ্ঠস্বর, ভাই, কেলেঙ্কারি হয়ে গেছে। তোমার প্যানিক অ্যাটাক করেছে। তুই যেখানেই থাকিস জলদি আয়, আমি ওকে সামলাতে পারছি না। কৌশিকের বুকটা ধক করে উঠল। অজানা ভয় হৃৎপিণ্ড কামড়ে ধরল। মুহূর্তে যেন বোধ বুদ্ধি খুইয়ে বসলো। আগে পিছিয়ে না ভেবে ক্লাস চলাকালীন অবস্থায় দৌড়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। ব্যস্ত কদম জোড়া সোজা এসে থামলো ভুইয়া মঞ্জিলের সামনে। আধা ঘন্টার রাস্তা 20 মিনিটে দৌড়ে পার করে এসেছে কৌশিক। বাড়ি পৌঁছে দুরন্ত পায়ে ছুটে গেল দোতলায় তুবার ঘরে। সেখানে তুবার সাথে মৌমিতা, রিয়া এবং নীরব ছিল। কৌশিক অস্থির দৃষ্টিতে তাকালো তুবার দিকে। মেয়েটা খাটের সাথে আটশোয়া হয়ে বসে থরথর করে কাঁপছে। নাকের ডগা লালচে রং ধারণ করেছে। চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কৌশিকের বুকটা কেমন যেন ব্যথা করে উঠল। সে ছুটে গিয়ে সোজা তুবার মুখোমুখি হয়ে বসল। অস্থির কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে মৌ? ও এমন করছে কেন? মৌমিতা সংক্ষেপে কাহিনী বোঝালো। নিজের মায়ের এমন মনমর্জি আবদারের কথা শুনে কৌশিকের মাথায় রক্ত উঠে গেল। চোয়াল জোড়া শক্ত করে হাত মুঠো করে ধরল। মৌমিতা ততক্ষণে রিয়া আর নীরবকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। কৌশিক নজর দিল তুবার দিকে। মেয়েটা কেমন ঠকঠকিয়ে কাঁপছে। চোখ থেকে অনবরত পানি ঝরছে। ঠোঁট জোড়াও তিরতির করে কাঁপছে। তুবার এমন করুণ দশা দেখে আহত হলো কৌশিক। দুই হাতের আঁচলে
তুবার মুখটা আগলে ধরল, সান্ত্বনা দিয়ে বলল, এই এই জান, শান্ত হ, ভয় নেই, আমি আছি না। আমি বেঁচে থাকতে তোর কিসের ভয়? শ্, শান্ত হ। এতক্ষণে তোমার গলা দিয়ে আওয়াজ বের হলো। মেয়েটা হু হু করে কেঁদে ফেলল। ফ্যাসফ্যাসে গলায় ভেঙে ভেঙে অস্পষ্ট স্বরে বলল, আপনি আপনার বড় মা বিয়ে। অসম্পূর্ণ কিছু শব্দ আওড়ে বাচ্চাদের মতো কেঁদে ফেলল তোবা। কৌশিকের বুকটা মুচড়ে উঠল। অশান্ত ঝড় শুরু হলো ভেতরে। তোবাকে এক টানে নিজের বুকের ওপর ফেলল কৌশিক। বুকের সাথে শক্ত করে চেপে ধরে মাথায় হাত রাখল। কণ্ঠস্বর করুন, শ্, জান, কান্না থামা প্লিজ। তোকে কাঁদতে দেখলে আমার বুকে ব্যথা করে, ভেতরটা চলে যায়। জেনে বুঝে আমাকে কষ্ট দিস, তাই না? তোবা তবুও থামল না। মেয়েটা চাইলেও থামতে পারছে না। মনের মধ্যে ভয়গুলো আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তোবা কাঁদতে কাঁদতে মিনমিন করে আওড়ালো, আমি আমি কি আপনাকে হারিয়ে ফেলবো কৌশিক ভাই? আপনি হারিয়ে যাবেন আমার জীবন থেকে। আপনি অন্য কারো হয়ে যাবেন। আপনি আবার হবেন না। কৌশিকের বুকের এলোমেলো ঝড় দ্বিগুণ হলো। সে হুট করেই তোবার মাথা বুক থেকে টেনে তুলল। সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরল তোবার কাঁপতে থাকা ওষ্ঠজোড়া। তোবার শরীর জুড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল। একদম শান্ত স্থির হয়ে গেল। কৌশিক আরো একটু ঘনিষ্ঠ হলো। পরম আবেশে ছড়িয়ে দিল ভালোবাসা। প্রেমময় ছোঁয়ায় বুঝিয়ে দিল কৌশিক হারাবার নয়, সে তোবার একান্ত ব্যক্তিগত সম্পদ। হারিয়ে কোথায় যাবে সে? তোবা ধীরে ধীরে শান্ত হলো। দেহের কাঁপুনি থামলো। শেষ পর্যায়ে ফুপিয়ে উঠল। কৌশিক আবারও তোবাকে বুকের সাথে চেপে ধরল। নিজের সর্বস্ব দিয়ে আগলে নিল দেহটা। মাথায় চুমু খেয়ে দৃঢ় কণ্ঠে আওড়ালো, একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে, আমি শুধু তোর। তোবা ছাড়া কৌশিক আর কারো নয়। কৌশিকের মনের রাজ্যে রাজত্ব করার অধিকার তোবা ব্যতীত আর কারো নেই। একদম মনে উল্টাপাল্টা চিন্তা আনবি না। কৌশিক তোর, সারা জীবন তোরই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। তোবার মন গলল না। পাগলের মতো মাথা নাড়াতে নাড়াতে বলল, কেউ মানবে না, কেউ রাজি হবে না। বড় চাচু কোনোদিনও মেনে নেবে না। দরকার নেই কারো মারার। তুই রাজি, আমি রাজি, এটাই আসল। বাকিরা জাহান্নামে যাক, আই ডোন্ট কেয়ার। তোবা তখনও কেঁদেই চলেছে। মনে ভয় কিছুতেই কাটছে না। বারে বারে মনে হচ্ছে সে কৌশিককে হারিয়ে ফেলবে। তার কৌশিক ভাই অন্য কারো হবে। যে বুকে এখন তোবা মাথা পেতে আছে, সেই বুকে একসময় রায়মা মাথা রাখবে। ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল তোবার। মৃদু কেঁপে উঠল দেহটা। দেহে সর্বোচ্চ শক্তি দিয়ে শক্তপোক্ত করে জড়িয়ে ধরল কৌশিককে। একে অপরের বুক মিশে আছে দুজনের সাথে। তোবার বুকের বেগতিক ধুকপুক স্পন্দন কৌশিক খুব করে টের পাচ্ছে। তোবার এত এত ভয় দেখে কৌশিক অধৈর্য হলো। হুট করে উঠে দাঁড়িয়ে তোবার হাত চেপে ধরল। ভরাট কণ্ঠে আদেশ করলো, চল আমার সাথে। তোবা হতভম্ব, বাকরুদ্ধ, কাঠের পুতুলের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সামনে। চোখের সামনে জলজল করছে বড়সড় একটা নেম প্লেট। তাতে গোটা গোটা শব্দে লেখা কাজী অফিস। এই নামটা দেখার জন্য তোবা মোটেও প্রস্তুত ছিল না। কৌশিক যে তোবাকে সোজা কাজী অফিসে নিয়ে আসবে, সেটা ছিল তোবার কল্পনার বাইরে। তোবার ভাবনার মাঝেই কৌশিক আলতো করে ওর হাতটা চেপে ধরল। মৃদু কণ্ঠে বলল, চল। কিন্তু তোবা গেল না। এক পাও সামনে এগোলো না, বরং বরফের মতো জমে দাঁড়িয়ে রইল সেখানেই। হাতে টান পড়ায় কৌশিক ভ্রু কুচকে পেছনে ফিরে তাকালো। হতভম্ব তোবার চোখের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি? আমরা এখানে কেন এসেছি? অবদের মতো প্রশ্ন করে বসলো তোবা। চোখে মুখে তখনও বিস্ময় লেপ্টে আছে। বিপরীতে কৌশিক মৃদু হাসল। দু কদম এগিয়ে এসে তোবার মুখোমুখি হয়ে দাঁড়ালো। তোবার চোখে চোখ রেখে বলল, কাজী অফিসে মানুষ কি করতে আসে? বিয়ে করতে, সাক্ষী হিসেবেও আসে। আপাতত সাক্ষী নয়, আমরা বিয়ে করতে এসছে। এটুকু বলে থামলো কৌশিক। তোবা তখনও অবুঝের মতো ফ্যাল করে তাকিয়ে আছে। ওর এমন চাহনি দেখে কৌশিক আলতো হাসল। ডান হাতে তোবার বাম গাল আগলে ধরে মোহনীয় কণ্ঠে বলল, আজ তোর মনের সব ভয় দূর করে দেবো জান। নিজেকে পার্মানেন্টলি তোর নামে লিখে দেব। একটা স্বচ্ছ সাদা কাগজে বড় করে লিখে দেব, আজ থেকে এই কৌশিক ভুইয়া শুধুমাত্র তুবা আফরিনের। কৌশিকের উপর দখলদারি থাকবে এক এবং একমাত্র তুবার। বলতে বলতে স্বচ্ছ হাসল কৌশিক। তোবা নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিকের সমুদ্রে ন্যায় গভীর দুই চোখে। যে চোখ তোবাকে বারে বারে প্রেমের অনুভূতি বোঝায়। তোবা হারিয়ে যায় অজানা রাজ্যে, মুখের খেয়ে হারায়। শুধু নয়নে ছড়িয়ে পড়ে মুগ্ধতা। তোবাকে আবারও ঘোরের মধ্যে ডুবতে দেখে ঠোঁট কামড়ে হাসল কৌশিক।
তোবার একটা হাত আলতো করে মুঠোয় পুরে নিয়ে কাজী অফিসের ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে আরো এক দফা চমকে গেল তোবা। আজ যেন তার চমকানোরই দিবস। ভেতরে অলরেডি মৌমিতা, নীরব, রিয়া, রিমি উপস্থিত আছে। সবার থেকে নজর সরিয়ে তোবা নজর গেল একদম পেছনে। সেখানে দুটো গোলাপের মালা হাতে ভূতের মতো দাঁড়িয়ে আছে রবিন। এই মুহূর্তে এই জায়গায় রবিনকে তোবা মোটেও আশা করেনি। তোবা ভেবে পাচ্ছে না এই আগাছা গড়াগড়ি করতে করতে এখানে পৌঁছালো কিভাবে। ভয় ভয় চোখে একবার কৌশিকের দিকে তাকালো তোবা। কৌশিকের নজর আগে থেকেই তোবার দিকে ছিল। দুজনের চোখাচোখি হতেই কৌশিক ঠোঁট ছড়িয়ে হাসলো। সামান্য ঝুঁকে তোবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ডোন্ট ওয়ারি জান, রবিনকে আমি ডেকে এনেছি। আমার তরফ থেকে সাক্ষী লাগবে তো? ও আমার সাক্ষী হবে। তোবা আরো একবার হতভম্ব নয়নে তাকালো। সবকিছু মেয়েটার মাথার উপর দিয়ে যাচ্ছে। তোবা চিন্তা ভাবনা রীতি টানতে ওকে হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিল কৌশিক। নীরবের হাতে একটা শপিং ব্যাগ ছিল। কৌশিক সেই ব্যাগ থেকে একটা লাল রঙের বউ ওড়না বের করলো। চেয়ারে গুটিসুটি মেরে বসে থাকা তোবার মাথায় নিজ হাতে ওড়নাটা ছড়িয়ে দিল। একটা হাত টেবিলে রেখে অন্য হাত তোবার চেয়ারে রেখে সামনে ঝুঁকলো কৌশিক। অর্ধ ঘুমটার আড়ালে তোবার মুখটা একবার দেখে মুগ্ধ কণ্ঠে বলল, পারফেক্ট, এবার বউ বউ লাগছে। এর পরপরই নিজে গিয়ে তোবার পাশে চেয়ার টেনে বসলো। সামনে বসে আছেন দাড়িওয়ালা টুপি পরিহিত একজন মাঝবয়সী লোক। কৌশিক তাকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ের কাজ সম্পন্ন করা হলো। কবুল বলার সময় কৌশিক ছিল সুপারফাস্ট, কিন্তু তোবা ছিল তার সম্পূর্ণ বিপরীত। অত্যন্ত ধীরে সুস্থে কবুল বলেছে মেয়েটা। মাথায় তার এক গাদা চিন্তা। পরিবারের অগোচরে বিয়ের মতো একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলল দুজন। বাড়ির সবাই যখন জানবে তখন কি হবে? হাজারো চিন্তা ভাবনা নিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করলো তোবা। উপস্থিত সবাই সাক্ষী হিসেবে সাইন করলো। মৌমিতা দুই পক্ষেরই সাক্ষীর খাতায় নাম লিখে দিয়েছে। সব শেষে রবিন এগিয়ে এলো সামনে। বেচারা চেহারা ফ্যাকাশে। ওর হাত থেকে একটা মালা নিয়ে কৌশিক তোবার গলায় পরিয়ে দিল। এরপর অপর মালাটা তোবার হাতে ধরিয়ে দিল। ইশারায় বোঝালো, এবার এটা আমাকে পড়া। তোবা ধীরে সুস্থে পায়ের পাতায় ভর দিয়ে কৌশিকের গলায় মালা পরিয়ে দিল। সঙ্গে সঙ্গে হাততালির শব্দ প্রতিধ্বনি হলো চারদিকে। তোবা লাজুক চাহনিতে একবার তাকালো কৌশিকের দিকে। হঠাৎ করে কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। গাল দুটো থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। তোবার লজ্জা আরও এক ধাপ বাড়িয়ে দিতে আচমকা কৌশিক হাঁটু মুড়ে বসে পড়ল মাটিতে। হাতে একটা ফুটন্ত লাল গোলাপ। কৌশিকের চোখে মুগ্ধতা, কণ্ঠে এক আকাশ সমান প্রেম। আমার জান, আমার হৃদয়ের মালকিন, আমার প্রেম রাজ্যের একমাত্র রানী। আজ এই আকাশ, বাতাস, এই ভূখণ্ড, এই পৃথিবী এবং আমার দেহে বয়ে চলা প্রতিটা নিঃশ্বাসকে সাক্ষী রেখে এই আমিটাকে তোর নামে লিখে দিলাম। কৌশিক তোবার, শুধুই তোবার। এর বাইরে কৌশিকের আর কোনো আশ্রয় নেই। কৌশিকের পৃথিবী তোবার থেকে শুরু এবং তোবার কাছে সমাপ্ত। বাকি সব মরিচিকা, চোখের ভুল অথবা মনের ভ্রম। আমার মনের সকল প্রেম, সকল পাগলামি, সকল ব্যাকুলতা, সাথে পুরো আমিটাকে নিজের আঁচলে বাঁধতে প্রস্তুত তো জান? পারবি তো এই অগোছালো পাগলটাকে সামলাতে? পারবি তো আমার ভালোবাসার অত্যাচার সহ্য করতে? অবশ্যই ক্ষমতা শুধু তোর মধ্যেই আছে। তুই ছাড়া কেউ কৌশিককে সামলাবার কাবিল নয়। নিজের করে নিবি পাগল প্রেমিকটাকে। ওয়াদা করছে তোকে সারা জীবন ভালোবাসবো। বুকের ভেতর খুব যত্ন করে আগলে রাখবো। কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো অবশেষ তোকে ছুতে পারবে না। আজ থেকে আমার ভাগের সকল সুখ আমি তোর নামে লিখে দিলাম, আর তোর ভাগের সকল দুঃখ আমি আপন করে নিলাম। থাকবি তো সারা জীবন আমার কাছে? এক বিশাল আবেগী আকুলতা ঢেলে বাক্যগুলো আওড়ালো কৌশিক। নিজের মন্তব্য শেষ করে তুবার দিকে হাপিত্যেশ নয়নে তাকিয়ে রইল। হাতে এখনো ধরে রাখা গোলাপ। অধীর আগ্রহে কৌশিক অপেক্ষা করলো তুবার জবাবের। এদিকে তুবা যেন খুশিতে মরে যেতে মন চাইছে। সে শুধু কৌশিকের থেকে একটু ভালোবাসা চেয়েছিল। বিনিময়ে কৌশিক যে এত ভালোবাসা ঢেলে দিবে সেটা ছিল তুবার ধারণার বাইরে। আজ যেন তুবার শুধু অবাক হওয়ার দিন। অত্যাধিক আনন্দে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে মেয়েটা। শুধু ছলছল নয়নেই কৌশিকের চোখের দিকে তাকিয়ে আছে। কৌশিক অধৈর্য হলো। আকুল ভরা কণ্ঠে বলল, জবাব দিবি না জান? আমি অপেক্ষা করছি। আচমকা তুবা যেন হাত পা ভেঙে এলো। শরীরের শক্তি ফুরিয়ে যেতে চাইছে। বুকটা চিনচিন করে উঠছে। এত সুখ সুখ অনুভূতি তুবা আগে কখনো অনুভব করেনি।
ভালোবাসায় যে এত সুখ তবু আগে বোঝেনি। মুহূর্তে সামনে সবকিছু ভেঙে চুরে তবু আশ্রয় পড়ল হাঁটু মুড়ে বসে থাকা কৌশিকের বুকে। শক্তিশালী দেহটা ছেড়ে দিল প্রশস্ত বাহু জিমায়। কৌশিক সঙ্গে সঙ্গে ধরে ফেলল তুবাকে, এক প্রেমময় আলিঙ্গনে জড়িয়ে নিল নিজের সাথে। তোবা চোখে জল বাঁধ ভাঙল। কৌশিককে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল তোবা, ভাঙা কণ্ঠে আওড়ালো, লাভ ইউ কৌশিক ভাই। ব্যাস, কৌশিকের আর কি চাই? এই একটা বাক্য শোনার জন্য বছরের পর বছর তার কাঞ্জোড়া চাতকের ন্যায় অপেক্ষা করছিল। আজ এতগুলো বছর পর অপেক্ষার অবসান ঘটল। কৌশিক শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল তোবাকে। তোবার মাথায় ছোট্ট করে চুমু খেয়ে বিড়বিড় করে আওড়ালো, ব্যাস, আর কিছু চাই না আমার, বেশি না। তুই শুধু একটু ভালোবাসা দিস টান, বাকিটা আমি আমার ভালোবাসা দিয়ে বসিয়ে নেব। দুজনে একে অপরের সঙ্গে কতক্ষণ এইভাবে লেপ্টে ছিল কে জানে। অনুভূতির সাগরে ভাসতে ভাসতে দিন দুনিয়ার চিন্তায় ভুলে বসেছে দুজন। ওদের ভাসমান অবস্থা থেকে মাটিতে নামাতে মৌমিতা গলা খাকারি দিয়ে উঠল। কারোর গলার আওয়াজ শুনে হকচকিয়ে গেল তোবা। তড়িঘড়ি করে কৌশিকের থেকে দূরে সরে দাঁড়ালো। একবার আর চোখে তাকিয়ে দেখলো সবাই ওদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তোবা পুরো ঘরে নজর বোলালো। বর্তমানে এখানে কাজী সাহেব অনুপস্থিত। লজ্জায় হতভম্ব তোবা ধপ করে চেয়ারে বসে 2 হাতে মুখ ঢেকে নিল। এই লজ্জা থেকে বাঁচতে কি করবে মেয়েটা? দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবে, নাকি মাটি খুঁড়ে মাটির নিচে ঢুকে যাবে? ভেবে চিন্তে উপযুক্ত জবাব না পেয়ে মুখ ঢেকে আর্তনাদ করে উঠল তোবা। অপরদিকে কৌশিক যেন পুরোই তোয়ার বিপরীত। যেখানে সবার সামনে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ায় লজ্জায় তোবা মুখ লুকাতে ব্যস্ত, সেখানে কৌশিক যেন পুরোই ভাবলেশীন। বরং চোখ মুখে তার বিরক্তি। এক বুক বিরক্তি নিয়ে মৌমিতার বিরুদ্ধে অভিযোগ করল, মানে আমার শোক তো সহ্য হয় না, তাই না বউ? যে দেখলে তোর ভাই বহু বছর প্রতীক্ষার পর একটা শোকের দেখা পেয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাগরা দিতে হাজির, শাকচুন্ন একটা। কৌশিকের খোঁজা মারা কথা শুনে রেগে গেল মৌমিতা। তেড়ে এসে বলল, কে বললি তুই? কেন কম শুনছিস? চল ডাক্তার দেখাই। একদম বাজে কথা বলবি না ভাই, ভুলে যাস না আমি তোর বড়, একটু সম্মান দে। তোকে বড় মানে কে? আমি তো কোনো কালেই মানি না। তুই না মানলো আমি তোর বড়। এত যদি বড় হতিস তোর এতটুকু জ্ঞান থাকতো, দুজন কাপড় রোমান্স করার সময় তাদের ডিস্টার্ব করতে হয় না, চুপচাপ সেখান থেকে কেটে পড়তে হয়। সেই ম্যানার্স তো তোর মধ্যে নেই, যেটা আমার মধ্যে ভরপুর আছে। এখান থেকে প্রমাণ হয় তুই আমার ছোট। মৌমিতা জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেলল। আঙ্গুল তুলে শাসিয়ে কিছু বলতে গিয়েও ভেবে পেল না কি বলবে। ঝগড়ায় হেরে গিয়ে অতিষ্ঠ ভঙ্গিতে বলল, তুই একটা অসভ্য। সভ্য কোনো কালে ছিলাম না, আর না নিজেকে কখনো সভ্য প্রমাণ করার চেষ্টা করেছে। ইউনো না, তোর থেকে ভালো আমাকে আর কে চেনে? মায়ের পেট থেকে তো আমার লেজ ধরে ঘুরেছিস। কৌশিকের ভাবলেশীন উত্তর। মৌমিতা নিজের মেজাজ হারালো। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সোজা তোবার হাতটা চেপে ধরে হনহন করে বেরিয়ে গেল সেখান থেকে। পেছন থেকে কৌশিক চেঁচিয়ে উঠল, ওই হাতি আস্তে, আমার পিঁপড়ের মতো বোর্ডের ব্যথা লাগবে। আজ তোবার মনটা বেজায় ফুরফুরে। তখন কাজী অফিস থেকে বাড়িতে ফেরার পর থেকেই তোবা হাওয়ায় উঠছে, মনে যেন নতুন করে রং লেগেছে। কুশন বুকে জড়িয়ে ধরে মিটিমিটি হাসছে, আবার কখনো হেসে সোফায় গড়াগড়ি খাচ্ছে। ওর এমন অদ্ভুত আচরণ দেখে চোখ পাকিয়ে তাকালেন ময়না বেগম। চোখের ইশারায় কাজ না হওয়ায় জোরে সোরে ধমকে উঠলেন, এই তোর কি হয়েছে রে, এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন? মায়ের ধমক শুনে মিয়ে গেল তোবা, কিন্তু পরপরই 2 হাতে মুখ চেপে দৌড়ে দোতলায় নিজের ঘরে চলে গেল। মেয়ের এমন সন্দেহজনক আচরণ দেখে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দোলালেন ময়না বেগম। তার মায়ের মন কড়া ভাষায় বলছে কিছু একটা গন্ডগোল আছে, মেয়েটা তলে তলে নিশ্চয়ই কোনো শয়তানি করছে। বিড়বিড় করে মেয়েকে বকতে বকতে তিনি রান্নাঘরে ছুটলেন। রাতে খাওয়ার টেবিলে একত্রিত হয়েছে সবাই। রায়মা আজ সন্ধ্যায় বাড়ি ফিরে গেছে। এতে করে দুবার ফুরফুরে মনে প্রজাপতির পাখা লেগেছে যেন। রঙিন ডানা মেলে মনটা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। বাড়িটা কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে। বাতাসও মনে হচ্ছে ফ্রেশ, স্বচ্ছ, পরিষ্কার। তোবা লাজুক চাহনিতে একবার আর চোখে পাশে বসা কৌশিকের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল তোবার। কৌশিক ওর দিকে খেয়ে ফেলবো লুকে তাকিয়ে আছে। তোবা বুঝলো না হঠাৎ এই লোকটার গরম হওয়ার কারণ কি। একটু আগেও তো কত রোমান্টিক কথা বলছিল। তোবা মুখ ভেঙচি কেটে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়ার এক পর্যায়ে জামাল সাহেব কথা শুরু করলেন, ভাবছি এবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসবো। বাবা মা মারা যাওয়ার পর থেকে বহুদিন গ্রামে যাওয়া হয় না।
মনটা বড্ড ডাকছে, তাছাড়া বাচ্চাদের পরীক্ষাও অনেক দেরি আছে। তোমরা সবাই সম্মতি দিলে খুব তাড়াতাড়ি একটা দিন ঠিক করব, কি বলো সবাই? বেড়াতে যাওয়ার কথা শুনে চোখ দুটো চকচক করে উঠল তোবার। কতদিন পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না, এবার বেশ মজা হবে। তোবার আগ্রহ আরও এক ধাপ বাড়িয়ে দিতে রিয়া বলে উঠল, বড় চাচু, গ্রামে প্রতি বছর এই সপ্তাহে তো মেলা বসে, তাই না? জামাল সাহেব মাথা নেড়ে সায় জানালেন। খেতে খেতে জবাব দিলেন, এটা বছরের সবচাইতে বড় মেলা। ছোটবেলায় অনেক ঘুরেছি এই মেলায়। মেলায় গিয়ে মায়ের জন্য তালপাতার হাত পাখা, তাওহিদের জন্য তালপাতার বাসি আর লুংফরের জন্য মাটির ঘোড়া কিনে নিয়ে যেতাম। কত সুন্দর ছিল সেই সোনালি দিন। হাই, সময়ের সাথে সাথে সব সোনালি রং হারিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। বলতে বলতে অতীতে হারিয়ে গেলেন জামাল সাহেব। চোখ দুটো ছলছল করে উঠল, আখি দুয়ারে ভেসে উঠল ছোটবেলার মিষ্টি মধুর স্মৃতি। জামাল সাহেবের দেখা দেখি বাড়ির ছোট দুই কর্তাও আবেগী হয়ে পড়লেন। হয়তো অতীতের খানিক ঝলক তাদের চোখেও ভেসে উঠেছে। বাচ্চাদের ছলছল চোখ দেখে মন খারাপ হয়ে গেল তোবার। হাসি খুশি মুখটা মুহূর্তে চুপসে গেল। ঠিক সেই মুহূর্তে এক পরিচিত কণ্ঠে শীতল বাক্য সবার কানে বাড়ি খেল। তাহলে চলো আর একবার গ্রামে গিয়ে স্মৃতিচারণ করে আসা যাক। এবার না হয় বাচ্চাদের সাথে ছেলেমেয়েরাও সঙ্গ দেবে। সবাই একজোটে তাকালো কৌশিকের দিকে। জামাল সাহেব ছেলের প্রস্তাবে খুশি হয়ে গেলেন। সবাই একে একে মাথা নেড়ে সম্মতি জানালো। হুট করে পুরো বাড়ি জুড়ে খুশি খুশি আমেজ ছড়িয়ে পড়ল। খাওয়া শেষে সবাই নিজেদের ঘরে ব্যাগপত্র গোছাতে ব্যস্ত। ঠিক করা হয়েছে আগামীকালই সবাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হবে। সেখানে সপ্তাহখানেক থেকে আবারও শহরে ফিরে আসবে। বাড়ির কর্তারা নিজেদের ব্যবসা সামলায় বিধায় ছুটি ছাটার কোনো ঝামেলা নেই। আর বাচ্চারা তো স্কুল কলেজ ফাঁকি দেওয়ার উস্তাদ। রাত তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। এই মুহূর্তে বাড়ির সবাই যার যার নিজের ঘরে অবস্থান করছে। সুযোগ পেয়ে তোবা ঘর থেকে বেরিয়ে এলো। পা টিপে টিপে বারান্দা পার করে কৌশিকের ঘরের দরজার সামনে এসে হাজির হলো। চাপানো দরজাটা আলতো হাতে সামান্য খুলে ভেতরে মাথা ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে চোয়াল ঝুলে পড়ল তোবার। কৌশিক মাত্রই গোসল ছেড়ে বেরিয়েছে। তার আবার সকালে এবং রাতে 2 বেলা গোসল করার অভ্যেস। তুবা সরু চোখে কৌশিককে পর্যবেক্ষণ করতে লাগলো। গলায় একটা তোয়ালে ঝোলানো, পরনে শুধু হাঁটু পর্যন্ত তোয়ালে পেঁচানো, উপরিভাগ খালি। আচমকা এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে হকচকিয়ে গেল তুবা। বোধ জ্ঞান খুইয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। সে ভেতরে ঢুকবে নাকি ঘরে ফিরে যাবে বুঝতে পারল না। এমন সময় হুট করে কৌশিক ভূতের মতো তুবার সামনে এসে দাঁড়ালো। এরপর এক টানে তুবাকে ভেতরে টেনে নিয়ে ঠাস করে দরজা আটকে দিল। তুবা লজ্জা, ভয়, আতঙ্কে দেওয়ালের দিকে সেটে গেল একদম। কৌশিক এক কদম এগিয়ে এলো। তুবার এক পাশে দেওয়ালে হাত ঠেকিয়ে সামনে ঝুঁকলো। ধিমি কণ্ঠে বলল, কি আমার ইজ্জতের দফা রফা না করে শান্তি পাচ্ছিস না, তাই না? তুবা নজর লুকাতে ব্যস্ত হয়ে বলল। এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি করলাম? কি করলি মানে? যখন তখন যেখানে সেখানে উঁকুচুকি মারিস, এসবের প্রয়োজন কি? দেখতে চাইলে সরাসরি বল, আমি নিজ দায়িত্বে সব খুলে তোর সামনে হাজির হচ্ছে। অন্তত দরজার আড়াল থেকে উঁকুচুকি মেরে আমার ইজ্জতের ফালুদানা বানাস। তুবা আর চোখে একবার কৌশিকের উন্মুক্ত বুকের দিকে তাকালো। ফর্সা বুকটা অল্প স্বল্প লোম দ্বারা আবৃত, তাতে পানির কণা মুক্তোর মতো চিকচিক করছে। তুবা লোভ বেড়ে গেল। প্রশস্ত বুকটা একবার ছুঁয়ে দিতে মন চাইল। পরপরই নিজের বেহায়া মনকে জোরে সোরে ধমক দিয়ে শান্ত করল তুবা। মুখে মিনমিন করে বলল, আমি তো শুধু আপনার লাগেজ গুছিয়ে দিতে এসেছিলাম। কৌশিক আরও একটু ঝুঁকলো। তুবার মুখোমুখি হয়ে বাঁকা হেসে বলল, এখন থেকে বউয়ের মতো বিহেভ করা শুরু করে দিয়েছিস। আমি যদি বরের মতো বিহেভ শুরু করি তখন কি করবে? কি করব? সেটা তো আমার প্রশ্ন। তুবা মাথা নিচু করে নিল। 2 পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ফ্লোর খোটলাতে লাগলো। কৌশিক এক পলক তাকালো সেদিকে, এরপর শান্ত চোখে তাকিয়ে বলল, কি চাই? তুবা আর চোখে একবার কৌশিকের দিকে তাকালো, কিন্তু সরাসরি চোখে চোখ রাখার সাহসও হলো না। তুবা মাথা নিচু রেখে বিড়বিড় করে আওড়ালো, এত রাতে গোসল কেন করেছেন? তুই এটা জানতে উঁকুচুকি মারছিলে? তুবার ভেতরে সব গুলিয়ে গেল। বোকার মতো একবার ওপর নিচ মাথা নাড়ল, আবার ডানে বামে মাথা দোলালো। অর্থাৎ হা না দুটোই বোঝাচ্ছে। তুবার এমন এলোমেলো অবস্থা দেখে হেসে ফেলল কৌশিক। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, অভ্যাস করছে যাতে ভবিষ্যতে হুট করে জ্বর না চলে আসে। তুবার কান গরম হয়ে গেল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে আবার খুলল। কৌশিক ফের প্রশ্ন করল, আর কোনো প্রশ্ন? হঠাৎ বিয়ে কেন করলেন? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে।
উত্তর না জেনে শান্তি পাচ্ছি না আমি। শুরুটার উচ্ছাল মাছাল বেড়ে গেছিল, কন্ট্রোল করতে পারছিলাম না, তাই বিয়ে করে নিলাম। এবার ঠান্ডা হতে বাসর করা দরকার। করবে? কৌশিকের থেকে এমন সরাসরি উত্তর তুবা মোটেও আশা করেনি। আলতো হাতে ধাক্কা দিয়ে কৌশিককে সরিয়ে দিয়ে খাটের কাছে চলে গেল তুবা। নিজ উদ্যোগে আলমারি খুলে এক এক করে কৌশিকের জামা কাপড় বের করতে লাগলো। কাজে মনোযোগ দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। নিজের পছন্দ মতো শার্ট প্যান্ট নিয়ে আলাদাভাবে ভাঁজ করে রাখলো। কৌশিক দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শুধু দেখেই যাচ্ছে, 2 হাত আড়াআড়ি ভাবে বুকে ভাঁজ করা। তুবা ব্যস্ত হাতে কৌশিকের জামা কাপড় ভাঁজ করে লাগেজে রাখতে রাখতে বলল, আর কি কি লাগবে আপনার দেখিয়ে দিন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আমার তো তোকে লাগবে। সে তো পেয়েই গেছেন। আচমকা কৌশিক তুবার কোমর পেঁচিয়ে ধরল। সঙ্গে সঙ্গে চলন্ত হাত থেমে গেল তুবার। কৌশিক এক হাতে তুবার কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে তুবার মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিল। তুবা চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলল, এলে আমার কই, কাছে থেকেও দূরে। শুনুন তো, কাজ করতে দিন। বেইমানি করলি তো বউ। নিয়ম অনুযায়ী আজ তোকে নিজের করে পাওয়ার কথা ছিল, দিলি না, এটা কিন্তু অন্যায়। কৌশিকের এমন করুণ স্বরে আকুতি শুনে ঠোঁট কামড়ে হাসল তুবা। হুট করে লজ্জা শরমের মাথা খেয়ে পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে কৌশিকের কপালে আলতো করে ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিল। এরপর 2 হাতে কৌশিকের ঘাড় জড়িয়ে ধরল। একদম বউদের মতো অধিকার নিয়ে বলল, এবার হয়েছে বড়মশাই। খুবই কম। তুবা এবার কৌশিকের ডান গালে কষে চুমু খেলো। কৌশিক পানসে মুখে বলল, শান্তি পাচ্ছি না কেন? তুবা এবার কৌশিকের বাম গালে শক্ত করে চুমু খেলো। কৌশিকের চোখে মুখে এখনো হতাশা। তুবা বুঝতে পারল কৌশিক কিসের জন্য মুখ লটকে রেখেছে। বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসলো। ডানে বামে একবার তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, কিন্তু এই মাঝরাতে ওরা দুজন ছাড়া আশেপাশে আর কেউই নেই। তুবার সুযোগ পেয়ে গেল, এক হাতে কৌশিকের ঘাড় জড়িয়ে ধরে ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। এক গাঢ় চুম্বন শেষে সরল তুবা। কৌশিকের ঠোঁটের কোণে তখন তৃপ্তির হাসি ঝুলে আছে। তুবা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, এবার? খুব খুশি বলেই প্রশস্ত হাসল কৌশিক। সেই সাথে তুবার ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ল। তুবা আরও একটু শক্ত করে গলা জড়িয়ে ধরল কৌশিকের। অনুনয় সুরে বলল, ঘুরতে নিয়ে যাবেন আমায়? কোথায় যেতে চাস? গ্রামে যাওয়ার পর কোনো একদিন মাঝরাতে দুজন হাঁটতে বেরোবো। আপনার হাত ধরে গ্রামের ফাঁকা মাঠে সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটবো। নিয়ে যাবেন তো? কৌশিক একটু ভাবনায় পড়ে গেল। চিন্তিত স্বরে বলল, পুরো পরিবার সেখানে থাকবে তোবা, হয়তো একা বের হওয়ার সুযোগ হবে না। সুযোগ আপনি তৈরি করে দেবেন। যদি বাড়ির কারোর কাছে ধরা পড়ে যায়? তাতে কি, আমি জানি আপনি সামলে নেবেন। নিজের প্রতি দুবার আকাশ সমান বিশ্বাস দেখে বুকের ভেতর প্রশান্তি ছড়িয়ে পড়ল কৌশিকের। সে দুবার চিকন কোমর আরও একটু কাছে চেপে ধরল। মৃদু কণ্ঠে বলল, এত বিশ্বাস? বিশ্বাস না থাকলে কি আপনার এক বলাতে বিয়ে করে নিতাম? আপনাকে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, আর আমি জানি আপনি আমায় ঠিক প্রোটেক্ট করবেন। কৌশিক হাসল। ধীরে ধীরে হাসি প্রশস্ত হলো। তুবাকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। বিড়বিড় করে আওড়ালো, আই লাভ ইউ জান। তুবা নিরুত্তর চুপটি করে পড়ে রইল কৌশিকের বুকে। ভীষণ শান্তি শান্তি লাগে এই বুকে মাথা রাখলে। মনে হয় দুনিয়ার সব চিন্তা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। চারিদিকে সুখের ডানা ঝাপটাতে থাকে। ঠিক এমন সময় হুট করে কৌশিকের ঘরের দরজা খুলে ঢুকে পড়ল মৌমিতা। এবং ঢুকে যেন বিপদে পড়ল মেয়েটা। চোখের সামনে এমন অপ্রীতিকর ঘটনা দেখে 2 হাতে চোখ ঠেকে চেঁচিয়ে উঠল মৌমিতা। আচমকা মৃদু চিৎকার শুনে হকচকিয়ে গেল তোবা। তড়িঘড়ি করে কৌশিকের থেকে সরে দাঁড়ালো। দরজার সামনে মৌমিতাকে দেখে লজ্জায় মাথা নিচু করে নিল তোবা। তবে কৌশিক বেজায় বিরক্ত হলো। বিরক্তি প্রকাশ করতে হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, হাতির মতো পুরো বাড়ি দাবি বেড়াস কেন? তোর জন্য শান্তিতে বুকে আদর করতে পারবো না। মৌমিতা ফুঁসে উঠল, নাক ফুলিয়ে জবাব দিল, একদম আমাকে অপমান করবি না ভাই, আমি কিন্তু তোর বড়, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। দেব না সম্মান, কি করবে? আমাকে রাগাস না, আমি রাগলে তোর সব অপকর্মের কথা পই পই করে বাবাকে জানিয়ে দেবো বলে দিলাম। বলে বড় উপকার করলে, এত রাতে বিবাহিত ভাইয়ের ঘরে কি যাবাক? মৌমিতা তর্ক করার ভাষা হারালো। ধূপধাপ পা ফেলে কৌশিকের টেবিলের কাছে চলে গেল। এরপর টেবিল থেকে কৌশিকের ল্যাপটপটা নিয়ে আবারও ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ঠাস করে দরজা আটকে দিতে ভুলল না। তুবা হতাশ ভঙ্গিতে কপাল চাপড়ালো। নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ কৌশিক পেছন থেকে ডেকে উঠল। শোন। তুবা থেমে গেল। কৌশিক পায়ে পায়ে এগিয়ে এলো কাছে।
তুবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সামান্য ঝুঁকে বলল, বেড়াতে যাচ্ছিস, ইটস ওকে, কিন্তু সেখানে শামীমা ফুপির ছেলে সিফাত থাকবে, ওর থেকে দূরে থাকবি। আমি যেন তোকে ওর সাথে কোনো প্রকার কথা বলতে না দেখে, মনে থাকবে? কৌশিকের ঠান্ডা হুমকি শুনে তুবা ভাবনায় পড়ে গেল। এই সিফাত তুবাদের পাড়া প্রতিবেশী ভূপির ছেলে। সেই ছোটবেলায় একবার মজা করে বলেছিল, বড় হয়ে আমি তুবাকে বিয়ে করব। এরপর থেকে কৌশিক ছেলেটাকে দুই চোখে সহ্য করতে পারে না। এখন তো আবার সরাসরি হুমকিও দিল। বেড়াতে যাওয়ার জন্য তুবার মনে যত এক্সাইটমেন্ট ছিল তা মুহূর্তেই ফুস হয়ে গেল। এখন তো তুবার ভয় হচ্ছে সেখানে গিয়ে আবার কোনো বিপত্তি না ঘটে। সময়টা গোধূলির পূর্বলগ্ন। বিশাল আকাশ জুড়ে রাশি রাশি মেঘপুঞ্জ দল বেঁধে ভেসে বেড়াচ্ছে। উত্তপ্ত সূর্যের তেজটাও বেলা গড়ানোর সাথে সাথে ফিকে পড়ে গেছে। দেহে ছুঁয়ে যাচ্ছে ফিনফিনে শীতল হাওয়া। ঢাকার ব্যস্ততম রাস্তা পার করে গ্রামের মেঠো পথ ধরেছে বড়সড় মাইক্রোবাসটা। সবুজ মাঠের বুক চিরে ছুটে চলেছে নির্দিষ্ট গন্তব্যে। গাড়িতে অবস্থান করছে ভূঁইয়া পরিবারের সকল সদস্য। গাড়ি ড্রাইভ করছে কৌশিক নিজে, পাশে বসেছে নীরব, আর পেছনে পুরো পরিবার। লম্বা রাস্তার জার্নি, সবাই গাড়ির সিটের সাথে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে আছে। আর অল্প কিছুক্ষণ বাকি, এরপরে সবাই তাদের পূর্বপুরুষদের ভিটে গ্রামের বাড়িতে পৌঁছে যাবে। সবার অবস্থা মোটামুটি হলেও তুবার অবস্থা কাহিল। ইতিমধ্যে রাস্তায় 3 বার বমি করেছে তুবা। ক্লান্ত পরিশ্রান্ত দেহটা এলিয়ে দিয়েছে নিজের বাবার কোলে। তাওহিদ সাহেব ঘন ঘন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, সাথে আশ্বাস দিচ্ছেন। এই তো আর একটু আম্মা, আমরা প্রায় চলে এসেছি। কিন্তু তুবার মন মানল না। বিগত 2 ঘন্টা ধরে তার বাবা একই কথা বলে যাচ্ছে, কিন্তু গন্তব্য আর চোখের সামনে ধরা দিচ্ছে না। শারীরিক অস্বস্তি বিরক্তি নিয়ে তুবা অধৈর্য হয়ে গেল। ঠোঁট ভেঙে কান্নার মতো মুখ বাঁকালো। হুট করেই আবারও পেট মুচড়ে বমির চাপ বাড়ল। লাফিয়ে উঠে গাড়ির জানালা দিয়ে মাথা বের করে হড়হড় করে বমি করে দিল। ময়না বেগম অতিষ্ঠ ভঙ্গিতে কপাল চাপড়ালেন, নিচু কণ্ঠে ধমকে উঠলেন মেয়েকে। এত বড় হয়েছ অথচ এখনো গাড়িতে চড়তে পারে না, এই মেয়েকে আমি বিয়ে দেবো কিভাবে? বলতে বলতে পানির বোতল এগিয়ে দিলেন। তাওহিদ সাহেব মেয়েকে নিজের সাথে আগলে ধরে পানি খাওয়ালেন। কৌশিক গাড়ি চালাতে চালাতে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো। চোখে মুখে তার স্পষ্ট চিন্তার ছাপ। এক পলক তোবার ক্লান্ত পরিশ্রান্ত মুখটা দেখে গাড়ির গতি বাড়িয়ে দিল। অত্যন্ত দক্ষতার সাথে কাঁচা রাস্তায় এক একটা বাঁক পেরিয়ে অবশেষে গাড়িটা থামলো পুরনো আমলের এক দোতলা বাড়ির সামনে। গাড়ির আওয়াজ পেতে বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলেন মাঝবয়সী একজন নারী, সাথে একজন পুরুষ মানুষও আছে। দেখে বোঝা যাচ্ছে ওনারা দুজন স্বামী স্ত্রী। মূলত ওনারা দুজন জামাল সাহেবের দুঃসম্পর্কের আত্মীয়। মহিলার নাম শামীমা আর তার স্বামী কামাল। এক ছেলে সিফাতকে নিয়ে তারা এই বাড়িতে থাকেন। মূলত জামাল সাহেব বাড়ি দেখাশোনা করার জন্য ওনাদের এখানে থাকতে দিয়েছেন। ময়না বেগম মেয়েকে নিয়ে সবার আগে গাড়ি থেকে নামলেন। সঙ্গে সঙ্গে ছুটে এলেন শামীমা। ঢুলতে থাকা তুবাকে দেখে হা হুতাশ করে বলল, ও মা, ও কি? এটা আমাদের তুবা না? ওকে এমন লাগছে কেন? কি আর বলবো আপা, মেয়ে আমার গাড়িতে চড়তে পারে না। পুরো রাস্তায় 4-5 বার বমি করেছে। ওকে ভেতরে নিয়ে গিয়ে শুয়ে দেবো। ঘর পরিষ্কার আছে তো? বাড়িঘর সব তৈরি। আপনাদের আসার কথা শুনেই আমি বাড়িঘর ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। আসেন আসেন, ভেতরে আসেন। ফটাফট জবাব দিয়ে ময়না বেগমের সাথে তুবাকে ভেতরে নিয়ে যেতে সাহায্য করলেন শামীমা। এরপর পুরুষ সদস্যরা সবাই বাড়ির ভেতর প্রবেশ করলো এবং সবশেষে বাচ্চারা দল বেঁধে চৌকাঠে পা রাখলো। পুরনো আমলের বাড়িটায় 2 তলা মিলে মোট 22টা ঘর আছে। জামাল সাহেবের বাবা অনেক শখ করে বাড়িটা তৈরি করেছিলেন, যাতে নাতি নাতনি আত্মীয় স্বজন আসলে থাকার জায়গার কমতি না হয়। হতভাগা মানুষটা নাতি নাতনির মুখ তো দেখে যেতে পারলেন না, আর না পারলেন আত্মীয় স্বজনে ভর্তি বাড়ি দেখতে। তার আগেই তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। পুরনো কথা ভাবতে ভাবতে পুরো বাড়িতে একবার চোখ বোলালেন 3 ভাই। এরপর বাড়ির কর্তারা নিচতলার ঘরগুলো নিজেদের জন্য বেছে নিলেন। বয়স হয়েছে তাদের, হাঁটু কোমরে সমস্যা। এই বয়সে সিঁড়ি দিয়ে ওঠানামা কষ্টসাধ্য। অপরদিকে বাচ্চারা সবাই দোতলা বেছে নিল নিজেদের জন্য। তুবাকে একটা ঘরে শুয়ে রেখে গেছেন ময়না বেগম। তুবার পাশের ঘরটা কৌশিক নিজের জন্য বেছে নিল। এরপর পর্যায়ক্রমে মৌমিতা, রিয়া আর নীরব নিজেদের জন্য রুম সিলেক্ট করলো। এরপর সবাই যার যার মতো ফ্রেশ হতে চলে গেল। কৌশিক নিজের রুমে যেতে গিয়েও হঠাৎ কদম জোড়া থামিয়ে দিল। পেছন ফিরে দেখলো পুরো দোতলা খালি। হুট করে দরজা খুলে ভেতরে লাগেজটা ধাক্কা দিয়ে হাঁটা দিল পাশের ঘরের দিকে।
যে ঘরটা বর্তমানে তোবার। শেষবার তোবাকে খুবই অসুস্থ অবস্থায় দেখেছিল কৌশিক। এখন কাছ থেকে না দেখে শান্তি পাচ্ছে না। ঘরে ঢুকে আস্তে করে দরজাটা চাপিয়ে দিল। ইতিমধ্যে সন্ধে পেরিয়ে গেছে, চারিদিকে আবছা অন্ধকার নামতে শুরু করেছে। গ্রামে হয়তো রাতটা খুব তাড়াতাড়ি নামে, এই যেমন একটু আগেও সব পরিষ্কার ছিল, অথচ চোখের পলকে পুরো ঘরটা অন্ধকারে ছেয়ে গেছে। সেই অন্ধকারে বুক ছিঁড়ে সামনে এগিয়ে গেল কৌশিক। ঘরে লাইট জ্বালানোর প্রয়োজন বোধ করল না। গুটি গুটি পায়ে সোজা বিছানার কাছে এসে থামল। গভীর ঘুমে আচ্ছন্ন তোবা। চোখে মুখে লেপ্টে আছে এক আকাশ সমান ক্লান্তি। এতে যেন কৌশিকের দেহের শক্তিও ফুরিয়ে এলো। আগে পিছে না ভেবে কৌশিক সোজা তোবার পাশ ঘেঁষে শুয়ে পড়ল। ঘুমন্ত তোবাকে টেনে বুকে নিল। তোবার গভীর ঘুমে ব্যাঘাত ঘটল এবার। পিটপিট করে চোখ মেলে তাকালো। আবছা অন্ধকারে কৌশিকের সুদর্শন মুখ স্পষ্ট জ্বলে উঠল। তোবা অবধের মতো কয়েক পল তাকিয়ে রইল। এরপর দুই হাতে কৌশিককে জড়িয়ে ধরে বুকে মুখ গুজল। অর্থাৎ মেয়েটা এখনো ঘুমের ঘোরেই আছে। ভাবতেই মিটিমিটি হাসল কৌশিক। ওকে জ্বালানোর উদ্দেশ্যে তোবার গলায় মুখ গুজে দিল। আচমকা গলায় খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগায় চমকে চোখ মেলে চাইল তোবা। এই পর্যায়ে মস্তিষ্ক সজাগ হলো। আতঙ্কিত কণ্ঠে বলল,